Let me discuss one point. It's called principle. স্যার স্লাইড কি দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ, next one. ওকে স্যার, থ্যাংক ইউ। Okay, what it is. So when we take written test, one of the most important principles that read all directions and questions carefully. যে যত তাড়াতাড়ি বুঝে ফেলছেন মনে করবেন ওর ভুল করার সম্ভাবনা বেশি হয়ে যাবে। তাহলে carefully every word. It is said that don't go in between the lines. You need to go in between the words to understand appropriately. So reading is not enough. It is said reading without thinking is useless, and thinking without reading is dangerous. So this is reading with thinking in all directions and questions carefully. Survey the test before you begin. That means it says if you have 8 questions, you sequentially read all the questions or make a quick survey of the total questions before you begin, because you need to allocate time appropriately. Answer easy questions first. আচ্ছা, এটা তো ইজি পরে করব। এই জিনিসটা গ্লোবালি এটা অ্যাপ্রোপ্রিয়েটলি দেখা হয় না, বলে যে যেটা তুমি ভালো জানো সেটাই সবার আগে তুমি অ্যাটেম্প করো, লিখে ফেলো, তারপর বাকিটাকে তুমি ইয়ে করো। আবার প্রথমটা ধরলাম এবং ধরে লিখতে 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 একদম অনেকক্ষণ ফেলে দিলাম, এটাও করা যাবে না। এই জন্য প্রথমেই যে সার্ভেটা করবি, ওই সার্ভের মধ্যে আমি একটা টাইম অ্যালোকেশন ক্যান বি থট অফ। সো ইউ নিড টু স্পেন্ড মোর টাইম অন ডিফিকাল্ট ওয়ান্স rather than the easy ones. That's why you need to write the easy ones first and answer all questions. একদম কিছু না জানলেও 2-4 লাইন আপনি যেটা জানছেন শুনছেন এই জিনিসটা। So these are some of the principles when we take a written exam, for example FCPS part 2 exam. Next please. Use time wisely. হ্যাঁ, এটা wisely কিভাবে করবেন? Wise এর কোনো ডেফিনিশন নেই। wise এর ডেফিনিশন বলে যে ওরা শিখতে শিখতে ভুল করতে করতে এক সময় গিয়ে ওয়াইজ হয়ে যায়। তাহলে এরকম আমাদেরকে ওয়াইজলি ইউজ করার কথা চিন্তা করতে হবে। আস্ক ফর ক্লারিফিকেশন হোয়ার নিডেড, যদি এরকম সুযোগ থাকে। আমাদের এফসিপিএস এ নেই এটা, আমি যেহেতু এটা গ্লোবাল পারস্পেক্টিভে বলছি। অনেক সময় ইউ ক্যান আস্ক ফর ক্লারিফিকেশন। তো যখন একটা এমআরসিপি টেস্ট দিচ্ছেন বা অন্যান্য টেস্ট দিচ্ছেন, অনেকগুলো জায়গায় কিন্তু ইউ ক্যান আস্ক ফর ক্লারিফিকেশন। নেক্সট, হাউ ক্যান দিস বি গুড? Research shows that literacy is improved when students write about what they read. এগুলো আমার কোনো ব্যক্তিগত কথা মনে করলে হবে না, আমি সবগুলো কিন্তু বড় করেছি এবং কিছু জিনিস নিজে অ্যাসিমিলেট করেছি এবং নিজে অ্যাপ্লাই করেছি। তাহলে এই বড় করা কথাগুলো আমি বলছি। তাহলে রিসার্চ করে এটা কোনো মানে unequivocal proof that literacy can be improved by students when they write what they read. তাহলে যখন আমরা কোয়েশ্চেন এক্সারসাইজ করছি অথবা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি, তখন শুধু পড়ে নয়, তখন লিখে লিখেও প্রস্তুতিটা নিতে হবে। কারণ আমার কাছে প্রমাণ আছে যে লিটারেসি ইজ ইমপ্রুভড উইথ রাইটিং। নিউ টেস্ট ডিজাইন will push us to combine reading and writing, which is a real plus for exam preparation. Even though past measures provide a purer assessment of writing, it wasn't the kind of writing that allows individual to succeed academically and and economically. এই জিনিসগুলো যেহেতু আমি ওয়াইজ ম্যানদের কাছে বড় করেছি, আপনাকেও এখানে কিন্তু আমি যা বলতেছি প্রত্যেকটা ওয়ার্ডের ইন বিটুইন দ্য ওয়ার্ডস এবং এগুলোর মিনিং গুলা। তাহলে এই যে বললাম যে সাকসিড একাডেমিক্যালি এন্ড ইকোনমিক্যালি, এই জিনিসটা করতে গেলে লিখে লিখে শিখতে হবে, শুধু পড়ে পড়ে শিখলে হবে না যদি ফর রিটেন কোয়েশ্চেন হয়। নেক্সট, for all what to write. একটা রিটেন কোয়েশ্চেনের অ্যান্সার মানে বলা হয় যে এটা একটা এসে। এটা লং এসে, শর্ট এসে, অথবা এটা সে টিকা লেখা, এরকম যেগুলো হচ্ছে এগুলো সব এসে। তাহলে মোস্ট অফ দি কোয়েশ্চেন যখন আমরা লিখতে চাচ্ছি ওটাকে এসে বানিয়ে ফেলবো,
একটা গল্প, ছোট গল্প, মধ্য গল্প, বড় গল্প বানাতে চেষ্টা করব, যাতে টু ডিসপ্লে ইউর নলেজ অফ দি সাবজেক্ট। Some ask you to assume a position and defend that position using knowledge. তাহলে যেগুলো প্রবলেম সলভিং কোয়েশ্চেন, এগুলাকে আমাকে একটা ডিফেন্ডিং ওয়েতে লিখতে হবে যে আমি যেটা লিখছি সেটা ঠিক, এটা করার জন্য। নেভার গিভ ইউর পার্সোনাল অপিনিয়ন, এটা খুব ভেরি মাচ ডিসকারেজড, যে আমার মনে হয়, আমি মনে করি, আই থিঙ্ক, আই ফিল, এইসব শব্দগুলো পরীক্ষার কোয়েশ্চেনে, রিটেন কোয়েশ্চেনে ব্যবহার করা যাবে। ইউ আর প্রোভাইডিং ফ্যাক্টস অ্যান্ড নলেজ, নট অপিনিয়ন অ্যান্ড ফিলিংস। তাহলে বাংলাদেশে কালচারালের মধ্যে ঢুকে গেছে যে মানুষ অপিনিয়ন এবং ফিলিং নিয়ে কথা বলে, ফ্যাক্টস এবং নলেজ নিয়ে কথা বলে না। তাহলে আমাদের রিটেন কোয়েশ্চেন গুলাতে কিন্তু এটা সম্পূর্ণ আমার কালচারের বিপরীত, যে আমাকে ফ্যাক্টস এবং নলেজ নিয়ে কথা বলতে হবে, অপিনিয়ন এবং ফিলিং নিয়ে নয়। নেক্সট, বি ফোকাস। বলে যে সবচেয়ে চুম্বক কথা যেটা, এটা এই কথাটা দিয়েই লেখাটা শুরু করতে হবে, যেন চুম্বক লাইনটা পরেই একজন টিচার বুঝতে পারে যে না, ওর মধ্যে ম্যাটেরিয়াল আছে, মাল আছে। তাহলে অ্যাড্রেস দি কোয়েশ্চেন, আমি পরে আরো আসবো, বলে যে অ্যাটাক দি কোয়েশ্চেন। সো দি বিগিনিং, দি ফোকাস, you need to create a focus. Be very careful with this, that we need to address the question. আমি ডানে বামে সব বললে হবে, কিন্তু আমাকে ফোকাস করতে হবে on the question, understand what is being asked. তো আমি যে টিভিতে এখন যাই, মানে পার্সোনাল এক্সপিরিয়েন্স করো, ওরা আমাকে বলে যে স্যার আপনার সাথে কথা বলে একটাই সুবিধা, সেটা হচ্ছে আপনি টু দি পয়েন্ট অ্যান্সার করেন। তাহলে আমি যদি বলি যে 65 বছর বয়সে আমি কি শিখছি, আমি আমার ছাত্রদেরকে বলতাম যে তোমরা আমার থেকে কি শিখবা, আমি টু দি পয়েন্ট কথা বলতে চেষ্টা করি, এটাই আমার থেকে শিকার ব্যাপার। তাহলে এই জিনিসটাই এখানে বলা হয়েছে যে আপনি যখন একটা রিটেন কোয়েশ্চেনকে অ্যান্সার করবেন, অ্যাড্রেস দি কোয়েশ্চেন, অ্যাটাক দি কোয়েশ্চেন, and be specific of what to make people understand what you understand. Figure out what the prompt is providing to you. Prompt মানে ওখানে আমি আরো পরে আবার আসবো, what the situation is and what you should write about, and then do it. তাহলে আগে কিন্তু বুঝতে হবে, বুঝার আগে লেখা শুরু করা যাবে। এই বুঝে ফোকাসটা ঠিক করে প্রশ্নটাকে অ্যাটাক করবেন, এটাই হচ্ছে বিগিনিং অফ দি এসে, যেটা আমরা করতে চেষ্টা, আমরা প্রত্যেক কোয়েশ্চেনের অ্যান্সারকে একটা এসে করতে চেষ্টা করব। এসে করে আমি ওই জিনিসটা আন্ডারস্ট্যান্ড করে প্রথমেই অ্যাটাক করব, আমাকে কি প্রশ্নটা করেছে। The world is moving towards evidence-based medicine. এই জন্য আমি যদি বলি যে ভ্যাকসিন কাজ করে, ভ্যাকসিন কাজ করে না, এটা কিন্তু কেউ বিশ্বাস করবে না। বিশ্বাস করতে গেলে আমাকে প্রমাণ দেখাতে হবে যে মডার্না ভ্যাকসিন 70,000 রোগীর মধ্যে ট্রায়াল করেছে, করে ওরা দেখিয়েছে যে মোর দেন 80% ইফেক্টিভ, মেবি আপ টু 90% ইফেক্টিভ। তাহলে এই প্রমাণ না দিলে কিন্তু আমরা বিশ্বাস করতাম। তাহলে প্রত্যেকটা জায়গায় যেখানে আমি একটা ইনফরমেশন দিচ্ছি, আমি এই ইনফরমেশনটার একটা এভিডেন্স বেস আমার কাছে থাকার দরকার আছে, এবং এটা ক্লিয়ারলি এটা এক্সপ্রেস করতে হবে, প্রোভাইড করতে হবে, such that the examiner accepts your argument. Do not pick obscure things to demonstrate your trivia mind. ছোট জিনিসকে বড় করে ফেলবেন না, ট্রাইভিয়াল মাইন্ডকে বড় করে দেখতে চেষ্টা করা যাবে না। গো টু দি অবভিয়াস অ্যান্সার এন্ড গিভ দেম টু দি গ্রেডার, কারণ সে আপনাকে 5 দিবে, 6 দিবে, 7 দিবে, হি ইজ এ গ্রেডার। তাহলে এই গ্রেডারকে আপনাকে অ্যাট্রাক্ট করতে হবে। অ্যাসিউম দি রিডার নোজ ভেরি লিটল অ্যাবাউট দি সিচুয়েশন এন্ড পারপাস। এটা মনে করার কোনো কারণ নেই যে আপনার এক্সামিনার আপনার থেকে বেশি জানে, অত ডিপে কিন্তু ওরা নাও জানতে পারে। এই জন্য আপনি যত এভিডেন্স বেস নতুন ইনফরমেশন দিবেন, আপনি অত বেশি জিতবেন, অত বেশি গ্রেড বেটার পাবেন। ডিফাইন ইউর টার্মস, এক্সপ্লেইন কনসেপ্টস এন্ড ফ্ল্যাশ আউট আইডিয়াস। তাহলে পুরো জিনিসটা, আপনি যে জিনিসটা বুঝেছেন, এই জিনিসটা এক্সপ্রেস করতে গেলে কিছু এভিডেন্স বেসড ইনফরমেশন আপনার যে কোনো রাইটিং এর মধ্যে থাকতে হবে। নেক্সট, সো দি এক্সটেন্ডেড রাইটিং কোয়েশ্চেনস, এখানে কতগুলো শব্দ ব্যবহৃত হয়েছে, আমি এটা বড় করেছি। ওরা বলেছে রিটেন কোয়েশ্চেন মানে আপনি এক্সপ্লেইন করেন, আপনি সাজেস্ট করেন, আপনি আইডেন্টিফাই করেন, এক্সপ্লেইন করেন, ডেসক্রাইব করেন, ডিফারেন্সটা দেখান, আন্ডারস্ট্যান্ডিং কি আছে বুঝান, আর্গুমেন্টটা দেন,
হ্যাঁ, এইসব জিনিসগুলো হচ্ছে আরো ছোট ছোট অনেকগুলা এখানে লেখা আছে, আমি নিজেও দেখতে পাচ্ছি না। তাহলে এই এক্সটেন্ডেড রাইটিং কোয়েশ্চেন্স আমাকে এই জিনিসগুলাকে কিন্তু অ্যাসিমিলেট করতে হবে, হজম করতে হবে এবং ধারণ করতে হবে যদি আমি ভালো গ্রেড করতে চাই। তাহলে অনেকে বলে যে স্যার সব জায়গায় তো ভালো, আমি তো রিটেনে খারাপ করি। আমার স্টুডেন্টরা, আমার ক্লোজ ওরা, আমি বললাম যে এখানে কিছু গ্যাপ আছে, তুমি এই স্লাইডটা দেখো, এখানে এই জিনিসগুলো তুমি চিন্তা করো কিনা এবং ওই জিনিসগুলাকে অ্যাড্রেস করো কিনা, তুমি প্রশ্নকে সঠিকভাবে অ্যাড্রেস করো কিনা, এটা দেখো। এটা না দেখলে কিন্তু আসলে আমি কিভাবে তুমি ভালো করবা রিটেনে, আমি তো শিখাইতেও জানি না। এটা এটা শেখানো সম্ভব নয়, এটা আমাদেরকে কেউ শিখায় নাই, আমরা নিজেরা কিন্তু এটা গ্রহণ করি। তোমরাও যারা আমার কথা শুনতেছো, সরি তোমরা বলে ফেললাম বিকজ আমি তো বুড়া মানুষ, তাহলে যারা শুনতেছো ওরা কিন্তু ইউ ক্যান, নোবডি ক্যান টিচ ইউ সামথিং অন রাইটিং কোয়েশ্চেন। আজকে আমি যেটা বলতেছি এটা তো হচ্ছে একটা গ্লোবাল আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট হাউ টু অ্যান্সার রিটেন কোয়েশ্চেন। নেক্সট প্লিজ। বললাম যে আমরা প্রত্যেকটা জিনিসকে এসে বানিয়ে ফেলবো, এসে টিপ। The key to answering the question is to do what you are asked to do. You see, I give underline, make it capital on the word do. It is the key. Do what you are asked to do, not do anything. Do what you are asked to do. So let's look at each verb, what each verb means. So do what you do, এটা বুঝার জন্য আমাকে কতগুলা ভার্বকে আন্ডারস্ট্যান্ড করতে হবে, বুঝতে হবে, বুঝে ওগুলোর কি বলে যে হোয়াট ইউ আস্ক টু ডু ওইটাকে ডু করতে হবে। নেক্সট। সো আন্ডারস্ট্যান্ড দি ইনস্ট্রাকশন এন্ড অ্যাকশন ভার্ব। তাহলে সবাইকে আমি রিকোয়েস্ট করব যে অ্যাকশন ভার্ব কি জিনিস, এই জিনিসটা আবার আপনি গুগল ডিকশনারি থেকে দেখে নেবেন, দেখে এটার যে সিনোনিম অ্যান্টোনিম থেকে শুরু করে অ্যাকশন ভার্ব বলতে কি বোঝায় এটা সম্পর্কে ক্লিয়ারিটি নিয়ে আসবেন, স্বচ্ছতা। যেটাই পড়বেন এটার মধ্যে ক্লিয়ারিটি নিয়ে আসতে হবে। ক্লিয়ারিটি আসছে কিনা এটা বুঝতে গেলে লিখতে হবে, তাহলে লিখে লিখে পড়তে হবে to prepare for answering written question. The student must be asked to list, may be asked to list, discuss, describe, explain, analyze, etc. These are not all identical tasks. These are not identical tasks. Please try to assimilate. Also, the question may call for more than one task, such as both to identify and explain. The student should understand that some tasks are more complex than others. So when you are asked to analyze, you are asked to explain, these are some complex tasks compared to the list, discuss, describe, etc. So a student should understand that some tasks, okay, for example, composing a list may not even require a complete sentence, but may need to write several paragraphs for a satisfactory discussion, including well-developed examples such as support, to explain some phenomena, etc. Next. এই আমি কিন্তু আরেকদিন তোমাদের সাথে কথা বলতে হবে, rather than I continue now. I will continue for some more time. I am feeling strained in my throat. So what does list or identify mean? Listing or identifying is a task that requires no more than a simple enumeration of some factors or characteristics. তাহলে do what you are asked to do মানে হচ্ছে এই লিস্টিং অথবা আইডেন্টিফাইং মানে আমার কোনো সেন্টেন্স না লিখলেও চলবে, শুধু ইনিউমারেট। A list does not require any causal explanation. তাহলে খামাকা সময় নষ্ট করবেন না একটা কজাল এক্সপ্লেনেশন নিয়ে। আপনাদেরকে বলছি যে ইকোনমিক হইতে হবে, টাইমকে ওয়াইজলি ম্যানেজ করতে হবে। টাইমকে ওয়াইজলি ম্যানেজ করা মানে লিস্ট লিখতে গিয়ে কজাল এক্সপ্লেনেশন না লেখা। তাহলে আমি লিস্ট লিখতে গিয়ে ওই শব্দটা সম্পর্কে অনেক কিছু জানি, সবকিছু কিন্তু আমি লিখবো না, বিকজ আই এম মেকিং এ লিস্ট। আই হ্যাভ নট বিন আস্কড টু ডু দি কজাল এক্সপ্লেনেশন। এই জিনিসটাই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য অ্যাকশন verb. So list, when you are asked to make a list, is an action verb. List, you do list on. For example, a student might be asked to list or identify 3 factors that increase political legitimacy.
Such a list could be bulleted or numbered and might include such factors as written constitution, competitive elections, and transparent institutions. These together combine the political legitimacy. So in this way, when you are asked to list, because these lines are borrowed from other sources, that's why I bring out this terminology, not for anything else. So a list should be bulleted or numbered and might include factors. Next. What does define mean? So many a time the question says define. So a definition requires a student to provide a meaning for a word or concept. তাহলে মিনিংটা ওয়ার্ড হতে পারে, একটা টোটাল কনসেপ্ট হতে পারে। তাহলে ডেফিনেশন মানে ইট উইল বি শর্ট, কম্প্যাক্ট। হ্যাঁ, আমি একটা কথা সবসময় বলি, আমি যে ডেফিনেশন ইজ নাথিং বাট linking the keywords with prepositions. So linking the keywords with preposition is definition. তাহলে আমাদের সময় স্যাররা কিন্তু অনেক সময় বলতে চায় একদম লাইন বাই লাইন বলতে হবে, একটা শব্দ বেশ কম করা যাবে না। আজকাল কিন্তু আমরা এই জিনিসটা চাই না, কোথাও দুনিয়ার কোথাও চায় না। Keywords with some preposition is definition. So however, definition, for example, when you are asked to define a disease, it doesn't end by giving only manifestation, only the definition, pathological, pathophysiological. You need to combine some syndromic explanation of the definition. For example, influenza-like illness is a viral illness affecting the upper respiratory tract. It's not enough, because definition is enough. You need to say manifested by rhinorrhea, sore throat, dry cough, and fever. তাহলে এই জিনিসগুলো যখন একসাথে থাকবে তখন এটা ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস। তাহলে মেডিসিনে যখন একটা ডিজিজকে ডেফিনেশন দিতে হবে, ইন এডিশন টু ডেফিনেশন ইউ উইল বি ইনক্লুডিং দ্য কি সিন্ড্রোমিক ফিচার্স। আবার আইএলআই তে কত কিছু হইতে পারে, কি কমপ্লিকেশন হইতে পারে, এইসব নয়। তাহলে ডেফিনেশনকে সম্পূর্ণ করতে হবে। ডেফিনেশন ইজ নাথিং বাট লিঙ্কিং দ্য কিওয়ার্ডস উইথ প্রিপোজিশন। তাহলে আপনার কাছে যদি কিওয়ার্ডটা আন্ডারস্ট্যান্ড করা থাকে, জানা থাকে, ডেফিনেশন কোনোদিন জীবনে মুখস্থ করতে হবে না। ডেফিনেশন মুখস্থ করবেন না। এখনো আমার মনে আছে, বলছে হোয়াট ইজ মাসেল টোন, আমাদের এক স্যার ছিল, ওনাকে বলতে হইতো যে মাসেল টোন ইজ এ স্টেট অফ পার্শিয়াল টিটেনাস মেইনটেইনড বাই অ্যাসিনক্রোনাস ডিসচার্জ অফ দ্য মোটর নিউরন। এই কথা না বললে পাস হবে না। তাহলে এখন কিন্তু আমাদের কাছে এইসব নেই। আপনি জিনিসটা বুঝেন কিনা এইটাই হচ্ছে ডেফিনেশন। তাহলে আপনি আপনাকে এমন ভাবে এক্সপ্রেস করবেন যে এটার মিনিং বলবেন, এটার কি সিনড্রোমিক ফিচার গুলো বলবেন, তাইলে এটা ডেফিনেশন হয়ে গেল। ডেফিনেশন কোনোদিন মুখস্থ করবেন না, করার দরকার নেই। এটা পাবলিক হেলথে কিছু ডেফিনেশন মুখস্থ করতে হয়, তাও করতে হয় না। তাও কিওয়ার্ড, লিঙ্ক দ্য কিওয়ার্ডস উইথ প্রিপোজিশন। এক্সাম্পলস মে হেল্প টু ডেমনস্ট্রেট আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ডেফিনেশন। তাহলে অনেক সময় ইউ ক্যান গিভ এক্সাম্পল, ডেফিনেশনের মধ্যে এক্সাম্পল দেওয়াটা জাস্টিফাইড, কিন্তু ব্রিফ হতো, বিরাট লম্বা একটা ইতিহাস লিখে দিলে হবে। এই জন্য আপনাকে এক জায়গায় সীমিত হতে হবে। এই জন্য যে 30 পৃষ্ঠা খাতা লিখে সে কিন্তু নট নেসেসারিলি পাস করে, যে 5 পৃষ্ঠা 6 পৃষ্ঠা লিখে সেও পাস করে ভালো করে বাইরে যেতে পারে। কারণ পাস করার জন্য অনেক কিছু লিখতে হয় না, বেশি ভালো নম্বর পাওয়ার জন্য অনেক কিছু লিখতে হয়। তাহলে পাস করার জন্য যেটা লিখতে হয় এটা না লিখে যদি আমি 3 পৃষ্ঠা লিখি, এটাতে কিন্তু পাস এনে দিবে না। বরং কথা বেশি বললে, বেশি লিখতে গেলে ভুল লিখতে হয়। তাহলে কম লেখাটা, জাস্টিফাইড লেখাটা এই জন্য দরকার যে আমি যেন ভুল করে একটা ভুল লিখে না ফেলি। তখন আমি বেশি কথা বললেই বাজে কথা বলবো অনেক সময়। এখনো তাই হচ্ছে হয়তো, আমি জানি না কিভাবে। আমি যেহেতু বুঝাতে চেষ্টা করতেছি, আমি মনে করতেছি যাদেরকে বলছি ওদের অনেকেই এরকম রিটেন কোয়েশ্চেন কিভাবে অ্যান্সার করতে হয় এটা অনেকে পড়ে এসে করতে পারবে না। এই জন্য আমি একটা এক্সপ্লেনেশন বেশি দিচ্ছি, এবং আমি শেষও করব তাড়াতাড়ি। আমি মডারেটরদেরকে বলবো যে এটা আরেকদিন করতে পারে, অথবা ওদেরকে স্লাইড গুলাই শেয়ার করে দেন। যদি ওরা নিজে নিজে পড়ে শিখে ফেলতে পারে ইজ গুড এনাফ। আর যদি কেউ রিকোয়েস্ট করে আপনাদেরকে
পরে আবার আমাকে এটাতে যুক্ত করেন। ডেফিনেশন ইজ নাথিং বাট জয়নিং দ্য কি ওয়ার্ডস উইথ প্রিপোজিশন। ভেরি সিম্পল, ডেফিনেশন অফ ডেফিনেশন। তাহলে ডেফিনেশন অফ ডেফিনেশন হচ্ছে joining the keywords with preposition is definition. Thank you. Next. What does describe mean? Hey, আগেরটা দাও। আচ্ছা না, আমাকে শেষ করতেই হবে। সরি মার্ক, তোমরা আমি আর পারতেছি না, মাই throat is paining. I am sorry that I am sick and that's the reason that I have to interfere. এখানে শুরু করলে এগুলো অনেক লম্বা করে বলতাম আমি, সুযোগ পেলে মনে করে আমাদেরও বলতে ভালো লাগে, এমন না যে বলতে খারাপ লাগে, অ্যাপ্রোপ্রিয়েট অডিয়েন্স যদি থাকে। তাহলে তোমার কাছে আমার মনে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অডিয়েন্স আছে, যদি ওরা চায় আমি আরেকদিন ডিসকাস করবো, আজকে আমি আর আসলে কন্টিনিউ করতে পারতেছি না। আর যদি রফিক ভাই যদি একটু চালিয়ে যায় আমাকে হেল্প করে, আই উইল বি অনার্ড। স্যার আমাদের কিছু কোশ্চেন আছে স্যার, আমি কি স্যার কোশ্চেন গুলো নিতে পারবো স্যার? আচ্ছা, ভেরি শর্ট, যেহেতু আমি বলো। ওকে স্যার, একটা কোশ্চেন করেছে স্যার। স্যার, হাউ ক্যান উই রাইট বোর্ড কোশ্চেনস লাইক outline the management options? Then in this question, should we just outline or whether we should write description under each outline? Okay, let me tell two issues. There are two questions. For example, one is treatment of a disease, the other is management of a disease. So when treatment of a disease is asked, it is already said that you have a diagnosis and you will be writing the treatment. But when you are asked to write the management, you need to confirm the diagnosis. So confirmation of diagnosis followed by writing of the treatment option, not the treatment. Treatment bole kichu nei. You need to think of treatment option. তাহলে যে প্রশ্ন করেছে সবার জন্য আমি একসাথে বুঝিয়ে দিতে চাই যে ট্রিটমেন্ট বলে একটা লাইন নেই, হ্যাঁ, বলে যে একমুখী শিক্ষানীতি, সেটা ট্রিটমেন্টে নেই, ম্যানেজমেন্টেও নেই। তাহলে একমুখী হবে না এখানে, ইউ নিড টু শো ট্রিটমেন্ট অপশন। এই জন্য এখন টার্মিনোলজি হচ্ছে ট্রিটমেন্ট অপশন। সো ইউ হ্যাভ মোর দেন ওয়ান অপশন। ইউ ক্যান ইউজ নাম্বার অফ অ্যান্টিকোয়াগুলেন্টস, unfractionated heparin, enoxaparin. You can use oral anticoagulant, newer oral anticoagulant. These are options. So you need to write the treatment options. When you are asked to write the management, you need to say the confirmatory ways how you can make a diagnosis. So these include the presentation, these include the laboratory diagnosis and exclusion of all the differential diagnosis. So management is a big question. Treatment is relatively, treatment is treatment option, writing the treatment option. Thank you. Thank you, sir. Another question, sir. The question is last. Okay, sir. Sometimes, yeah, Mark. জি স্যার, আমি একটু রিদওয়ান স্যারকে একটা রিকোয়েস্ট করি, সেটা হলো যে আপনার এই গুরু দায়িত্ব কাঁধে নিতে পারবে না। আমার মনে হয় আপনি একটু চা অথবা গরম পানি অর্ডার করেন আর ধীরে ধীরে না ওদের কোশ্চেন খুব ধীরে ধীরে দুই একটা কোশ্চেন আনসার করেন, তাড়াতাড়ি কিছু বলার দরকার নেই। না করলে এটা ওই প্রশ্নের মধ্যে সব কোশ্চেনের অ্যানসার থেকে যেত, যদি আমি পুরোটা বলতে পারি। ওরা কোশ্চেন খুঁজেই পাবে না, আমি ওখানে নিয়ে যেতাম। সামনে একটা পরীক্ষা আছে আর ওরা আমার বক্তৃতা দিয়ে পরীক্ষা পাস হবে না, এটা সম্পর্কে একেবারে পাবে না। আপনি শুধু ওদের কোশ্চেন গুলো ধীরে ধীরে দুই একটা আনসার করেন আর কি। আচ্ছা বলেন কয়টা বলেন। স্যার নেক্সট কোশ্চেন স্যার হচ্ছে, sometimes we write even up to 10 DD in long answer question. Should we evaluate 10 diseases, or we can give we can deduct some less important diseases from the DD for evaluation and checklist? Okay. One thing is that মনে করেন আপনি 3-4টা ডিডি লিখলেন কিন্তু নির্ভুল, আপনি 10টা ডিডি লিখলেন সেখানে 2টা ভুল, এই 10টা কম নাম্বার পাবে 4টার চেয়ে। তাহলে এটা নির্ভুল হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ভুল মানে হচ্ছে ডিডির তো কোনো সীমা নেই, নির্ভুল মানে হচ্ছে যে যেটা হতেই পারে না ওটা যেন চলে না আসে ডিডির মধ্যে। তাইলে ডিডি লম্বা হতে পারে, যত লম্বা হবে সঠিক যদি হয়
ও ও বেটার গ্রেড পাবে। যদি কম লিখেন লেসার গ্রেড পাবেন, কিন্তু পাস গ্রেড পাবেন যদি আপনি ভুল না লিখেন। এখানে গ্রেডের মধ্যে আপনি মনে করেন 9টা টিক লিখলেন 10টার মধ্যে, একটা এমন একটা অসম্ভব ডায়াগনোসিস ওখানে নিয়ে আসলেন যেটা আপনার প্রথম 9টাকেই আপনার কোয়েশ্চেনেবল করে দিল, আপনার পুরো আন্ডারস্ট্যান্ডিংকেই কোয়েশ্চেন করে দিল। তাহলে ডায়াগনোসিস বেশি লেখাটা আপনার নলেজের এক্সপ্রেশন যদি এটা শুদ্ধ হয়, কম লেখাটা আর হতে 10টা ডিজিজ আর 10টা ডিজিজকে একইভাবে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস লাগতেছে না, আপনি একটা সিনড্রোমিক করবেন এটাকে। তাহলে এমন কতগুলো ইনভেস্টিগেশন আছে যেটা ইউটিল মানে বলে যে ইনভেস্টিগেশন প্ল্যানটা কেমন। ইনভেস্টিগেশন প্ল্যান হচ্ছে কনফার্মিং দ্য ফার্স্ট ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস and excluding all other differential diagnosis. এটা হচ্ছে ইনভেস্টিগেশন প্ল্যান। তাহলে কনফার্মই তাহলে বলে যে ক্লিনিক্যাল ডায়াগনোসিস কোনটা, প্রভিশনাল ডায়াগনোসিস কোনটা। ক্লিনিক্যাল ডায়াগনোসিস হচ্ছে ফার্স্ট ইন দ্য লিস্ট অফ প্রভিশনাল ডায়াগনোসিস ইজ দ্য ক্লিনিক্যাল ডায়াগনোসিস। প্রভিশনাল ডায়াগনোসিস মানে সব ডায়াগনোসিস গুলো 1 2 3 4 করে আসতে হবে না। প্রভিশনাল ডায়াগনোসিস is provisional list of priorities of diagnosis. তাহলে যেটা মোস্ট লাইকলি সেটা 1 নম্বর, নেক্সট মোস্ট লাইকলি এটা 2 নম্বর, নট লিস্ট লাইকলি এটা 2 নম্বর হবে না, 3 নম্বর হবে তারপরে লাইকলি। তাহলে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস লেখতো ওখানে আপনার মেধা মননের এক্সপ্রেশন আছে, এবং ওই জায়গাটাতে হচ্ছে প্রভিশনাল ডায়াগনোসিস is the all the differential diagnosis with prioritization, যেটা মোস্ট লাইকলি সেটা 1 নম্বর হবে। The first of the provisional list is the clinical diagnosis. তাহলে এই উত্তরটা ঠিক নয় লিটারেলি যে স্যার আই ডু নট হ্যাভ এ ক্লিনিক্যাল ডায়াগনোসিস, আই হ্যাভ এ লিস্ট অফ প্রভিশনাল ডায়াগনোসিস। তাহলে সে ক্লিনিক্যাল ডায়াগনোসিসের ডেফিনিশন জানে না। ক্লিনিক্যাল ডায়াগনোসিস হচ্ছে ফার্স্ট ইন দ্য লিস্ট অফ দি প্রায়োরিটাইজড প্রভিশনাল লিস্ট। তাহলে ডায়াগনোসিস গুলা এমন কতগুলো ইনভেস্টিগেশন আপনাকে করতে হবে এভাবে যে ওর মধ্যেই কিন্তু আপনি সবগুলাকেই ডিজিতে নিয়ে আসতে পারবেন। তাহলে যদি বলে যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ দিস কন্ডিশন, তখন কিন্তু প্রত্যেকটা ডিজিজকে আপনি কিছু পজিটিভ পয়েন্ট, কিছু ক্লিয়ার নেগেটিভ পয়েন্ট, কিছু ক্লিয়ার ল্যাবরেটরি পয়েন্ট পজিটিভ, কিছু ক্লিয়ার নেগেটিভ ল্যাবরেটরি পয়েন্ট, এই 4টা কম্বিনেশনটা হচ্ছে ল্যাব। তাহলে প্রভিশনাল ডায়াগনোসিস এবং ক্লিনিক্যাল ডায়াগনোসিস এরকম, আর হচ্ছে ক্লিনিক্যাল ডায়াগনোসিস যখন আমি ল্যাব কনফার্ম করব তখন ইট বিকামস দি কনফার্মেটরি ডায়াগনোসিস। তাহলে ডায়াগনোসিসটাকে এভাবে চিন্তা করতে হবে এবং প্রত্যেকটাকে একটা সিনড্রোমিক্যালি অ্যাপ্রোচ করতে হবে যে এই 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 জিনিস থাকলে এটা ডায়াগনোসিস, কোনো ডিটি নেই, এর মধ্যে কিছু পজিটিভ কিছু নেগেটিভ। থ্যাংক ইউ। Thank you, sir. Sir, we have got several questions, but I think, sir, sir, কারণ একটা প্রশ্নের উত্তর দিতে গেলে আমি যদি বুঝাতে চাই তাহলে যেহেতু অনেকে এক লাইনেই বুঝে ফেলছে, কিন্তু এখানে ডিফারেন্ট লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং থাকে এবং মাল্টিপল অ্যাপ্রোচ থেকে যদি করা হয় তাহলে ওরা আমার মতো আবার আরেকজনকে পড়াইতে পারবে, এই জন্য ওকে অ্যান্সার বিকাম লঙ্গার। আমি আপনার একটু 2-4 মিনিট রেস্টের ব্যবস্থা করি। না না না, যেমন আমরা যখন এই মানে প্রিপারেশন নেই তখন একটা বিষয়ে আমরা আলোচনা করছিলাম, যেমন ধরেন একটা ইয়াং ম্যান উইথ অ্যাসাইটিস, but he does not have any stigmata or history of liver disease. There is no evidence of tuberculosis or malignancy. তখন আমরা এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা এই ধরনের কেস থাকলে বলবো যে with these features in this young man I could not reach a single clinical diagnosis, but I have got some differential diagnosis. এটার উত্তরই যতক্ষণ দিলাম আমি। আচ্ছা না, ঠিক আছে, এই কথাটা অ্যাপ্রোপ্রিয়েট নয়। এটা যেহেতু ডেফিনেশন হচ্ছে ফার্স্ট ইন দ্য লিস্ট অফ প্রায়োরিটাইজড প্রভিশনাল ডায়াগনোসিস ইজ দ্য ক্লিনিক্যাল ডায়াগনোসিস। না সেটাই, কিন্তু এখানে কি যদি প্রায়োরিটাইজ কেউ না করে তাহলে কি সমস্যা আছে? যেমন তার তো আর কোনো স্টিগমাটা, কোনো হিস্ট্রি ফিচার কিছুই নাই, সেটাকে সে ক্রনিক লিভার ডিজিজ বলবে। যার কোনো কিছু নেই জি তাকে ক্রনিক লিভার ডিজিজ বাই এক্সক্লুশন। সো দ্যাট ইজ দ্য ডায়াগনোসিস, দ্যাট ইজ এ পলিসি। হ্যাঁ, দ্যাট ইজ দ্য পলিসি আর্লি।
That is the way Okay, they need to thank you. defend. I think this is better way of defending himself rather than সব জায়গায় হাবুডুবু কোনো কিছু বুঝতে পারি নাই, কোনোটাই আমি যাইতে পারতেছি না, এইরকম স্ট্যান্ডটা একজন স্টুডেন্টের জন্য ভালো নয়। ওর স্ট্যান্ড নিতে হবে, ঠিক স্যার আছে, আমার এটা মনে হচ্ছে, কিন্তু ওটা তো সবসময় কারেক্ট হতে হবে না। আমার ক্লিনিক্যাল সেটা ডায়াগনোসিস তো ঠিক আছে। রিপিটেড। সে তো একটা যুক্তি দেখাতে পারবে, স্যার ক্রনিক লিভার ডিজিজ দ্য কমনেস্ট কজ অফ অ্যাসাইটিস। হ্যাঁ হ্যাঁ, আরো অনেকগুলো কথা আছে যে ওর এগুলা অন্যান্য গুলা, যেমন যেমন মনে করেন আপনি যেটা বললেন যে ইনফ্লামেটরি অ্যাসাইটিস, তখন মেইন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হবে তিনটা। একটা হচ্ছে ট্রানজুডেটিভ অ্যাসাইটিস, 2 নম্বর হচ্ছে ইনফ্লামেটরি অ্যাসাইটিস, 3 নম্বর হচ্ছে ম্যালিগন্যান্ট অ্যাসাইটিস। তাহলে এই তিনটাকে ডিডি করে সে এটার একটা ডায়াগনোস বলবে, সে ওর যেটা মনে হয়। তাহলে ম্যালিগন্যান্ট কি? ম্যালিগন্যান্ট মানে র্যাপিডলি ডেভেলপিং হিউজ অ্যাসাইটিস, এটা ইনফ্লামেটরি টু র্যাপিডলি ডেভেলপিং হিউজ অ্যাসাইটিস। আর অ্যাসাইটিস এর সাথে যদি পাই ইডেমা থাকে, এটা এটা নন লোকাল, এটা ট্রানজুডেটিভ, এইভাবে করেই করতে হবে। তাহলে এই এই জিনিসগুলোকে ওকে যদি ব্যাংক করতে পারে, সে নিজেকে ডিফেন্ড করার ওর ওর আন্ডারস্ট্যান্ডিং এর উপর ডিপেন্ড করে। Everything is depends on the understanding. They can convert themselves to one provisional diagnosis and defending himself. That is the exam. Okay, please go ahead. Sir, so can we take sir other questions, or sir we can? Last one. You choose the best one and last one. Sir, there was the last question was that, sir, what is the appropriate pattern of writing how to evaluate in a table or serially from history to examination? Which No, method? as I said, no single method is appropriate. You can write, you can go with either. The thing is the material. What material you are providing. That is the most important thing. And teachers will bank on that. You're writing, you're talking, your way of presentation, we understand how much learned you are. এটা এমন নয় যে সে লার্নেড হয়ে আমাদের কাছ থেকে ছুটে যেতে পারবে, এরকম নয় কিন্তু। এই জন্য আমরাও যখন ইভ্যালুয়েট করি, এই জন্য আমি তো ইভ্যালুয়েট করাই ছেড়ে দিচ্ছি, যে আমি যে আমাকে ভয় পায় এবং আমার কারণে হয়তো ফেল করে যায়, এই জন্য আমি পরীক্ষা নেওয়া ছেড়ে দিচ্ছি। কিন্তু জিনিসটা হচ্ছে যে আমরা যখন পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের পরীক্ষা নিই, আমরা বলি যে ওকে আজকে পাশ করালে মানে কালকে থেকে টিচার হয়ে যাবে, সে আগামী 20 বছর ধরে এই দেশের ছাত্রদেরকে পড়াতে থাকে। তাহলে ওখানে ওদের কাছ থেকে আমরা কম কনসিডার করি যে ওর ইরর গুলাকে, মানে যেগুলো আন্ডারস্ট্যান্ডিং ইরর, এগুলোকে সিরিয়াস ধরে নিই। তাহলে এইভাবে করে আসলে পরীক্ষাটা না, তো একটা কোনো মোড নেই, ইউ ক্যান গো উইথ আইদার ওয়ে। তবে একটা জিনিস হচ্ছে যে এমন কোনো উত্তর হতে পারে না যে শুরুটাই টেবল দিয়ে হবে। টেবলেরও একটা বর্ণনা থাকে, টেবল কেন বানাচ্ছি সেটারও একটা ডেসক্রিপশন থাকে, ওই কথাগুলো প্রথমে লিখে তারপর একটা টেবল হতে পারে। A question and an answer cannot begin with a table. তাহলে একটা এইরকম এইসব এরর গুলো আমি দেখেছি পরীক্ষা এক্সামিন করতে গিয়ে, খাতা দেখতে গিয়ে, এই জন্যই বললাম। I think that sir, most of the questions are similar pattern, and I think that sir, the way sir answered, I think that our students realize how to write. And with sir's permission, I want to say that sir, I would like to sir discuss with our authorities whether the class can be arranged in future, as most of the students are requesting that if the class can be taken later on. Okay. If there are listeners, I am ready. Okay, yes, sir. Everyone is requesting, sir, on the chat box that if possible, then the class can be arranged or not. Sir, if you can arrange another time, sir, definitely we can. Yeah. আমরা তো এখন পড়ানোর সুযোগ পাই না, কিন্তু আমরা তো এই দেশে অনেকগুলো টিচার বানিয়ে যেতে চাই। তাহলে আমি সুযোগ পেলেই এগুলা করি, কিন্তু আবার মনে করেন যে বেশি লম্বা হলে পুরো হয়ে গেছে, ঠিক মতো পারি না। স্লাইড করা আমার জন্য প্রবলেম, গুলো স্লাইড করা ছিল, এই জন্য ম্যানেজ করতে পারছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি মনে হয় যে রফিক ভাই এবং আরো যারা আছে ওদেরকে নিয়ে ইউ ক্যান কন্টিনিউ উইথ সাম ডিসকাশন, বিকজ প্রফেসর রফিক ইজ ভেরি মাচ এক্সপেরিয়েন্স, হি হ্যাজ লং এক্সপেরিয়েন্স অফ টিচিং, ট্রেনিং, এক্সামিনিং স্টুডেন্টস, সো প্লিজ কন্টিনিউ উইথ হিম ফর সাম আওয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আসলে অনেক আশা নিয়ে আসছিলাম আপনার ক্লাসটা অন্যদের জন্য আরো ইউজফুল করার জন্য, নিজেরা কিছু গ্রহণ করব। তো যাই হোক, উই আর ভেরি সরি যে আপনি আসলে অসুস্থতার মধ্যে আসছেন, তার জন্য আমার পক্ষ থেকেও আপনাকে কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাচ্ছি। আর আমার মনে হয় ওদের সময়টাও খুব মূল্যবান, আমাকে গসিপিং করে আমরা লিঙ্গারিং করার কোনো মানে হয় না, ডিরেকশনাল হয় ভালো।
আপনি যখন আবার সময় পান আমরাও যোগ দেব। Okay, thank you very much. Thank you all. Yes, sir. Thank you, sir, for your time. At this moment, I would like to request Professor Dr. Mohammad Rafiqul Islam, sir, to say a few words, or if sir want to give some advice to the upcoming examinee, as the exam is very much close. If sir want to give some advice or tips, sir, please, sir, I'm requesting, sir. না আসলে মার্ক তোমাকে দেখলাম অনেকদিন পর, ভালো লাগলো। আর রিদওয়ান স্যারের ক্লাসটা করার জন্য আসছিলাম আজকে তাড়াতাড়ি চেম্বার থেকে। তো যাই হোক, ওদের সময় নষ্ট করতে চাচ্ছি না। বেশ কয়েকটা ক্লাস হয়ে গেছে, ওরা ডিরেকশন পাইছে, এখন অ্যাটেন্টিভ হইতে হবে। রিটেনের কোশ্চেন তো আমরা রিদওয়ান স্যার বলছেনই যে কেউ আমাদের শিখায় নাই। অবশ্য কেউ শিখায় নাই তা না, যেমন আমরা কয়েকটা ক্লাস পাইছিলাম প্রফেসর জিএম চৌধুরী স্যারের, উনি কতগুলো আউটলাইন দিছিলেন যেটা আমাদেরকে কিন্তু খুব আচ্ছন্ন করে রেখেছে, তো সেটা আমরা এখনো ফলো করি। যেমন সব সময় একটা রিটেনের কোশ্চেনে আমরা একটা স্যালুটেশন লাইন লিখি যে উইথ দিস সিনারিও এই হইতে পারে, এবং সেইটার নিচে মূল আনসার গুলো করি। তো আমার মনে হয় আমি আর সময় নষ্ট করব না। মেডেক্সেল বিডি, মার্ক, রিদওয়ান স্যার, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রফেসর জাকির হোসেন স্যার আছেন, উনি হয়তো কিছু বানিয়ে দিতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Thank you, sir. Thank you, sir, for your speech. Assalamu alaikum, sir. At this moment, we can see that our legendary professor, Professor Mohammad Zakir Hussain sir, is also present in this class. Sir, I would like to inform you that due to illness, Ridwan sir could not continue his class, so he had to discontinue at this moment. So, as because sir is present, I would like to request Professor Mohammad Zakir Hussain sir to give some advice to our upcoming examinee, as the exam is knocking at the door. Sir, if possible, sir, you can say a few words to our examinee. Thank you, sir. Sir, can you listen to me? Thank you. আমি শুনতেছিলাম প্রফেসর রফিক ভাইকে ধন্যবাদ, মডারেটরকে ধন্যবাদ। আসলে পরীক্ষার আর সময় নাই, সকলেই ব্যস্ত, এই মুহূর্তে বেশি আলাপ করারও দরকার নেই। আমি সকল এক্সামিনির জন্য দোয়া করছি যেন ওনারা সকলের যেন সফলকাম হয়। তবে পরীক্ষার হলে ঠান্ডা মাথায় উত্তর দিতে হবে এবং তাড়াহুড়া করার কোনো দরকার নাই, আর কোনো প্রশ্নে আনটাচ রাখা যাবে না। টাইম ক্যালকুলেশন করে পরীক্ষা দিতে হবে। আননেসেসারি কোনো একটা প্রশ্ন বেশি লিখলাম আর একটা কম লিখলাম, এটা কখনোই করা ঠিক হবে না। খুব ঠান্ডা মাথায় ধৈর্য সহকারে পরীক্ষা দিতে হবে এবং যত কম মানে খুব কম লিখতে হবে আমি মনে করি, কিন্তু মানে মূল কথাটা লিখতে হবে, মূল জিনিসগুলো লিখতে হবে। আমি কথা আর বাড়াচ্ছি না, আমি সকল পরীক্ষার্থীদের জন্য দোয়া করছি এবং মেডেক্সেলকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার। ধন্যবাদ সকল। Thank you, sir, for your advice. মার্ক, আমি আরো 2-3 মিনিট একটু সময় নষ্ট করি। সেটা হলো যে এই কোশ্চেনটা প্রত্যেকটা ক্লাসেই সবসময় করতে দেখলাম ছাত্ররা বা শিক্ষার্থীরা, সেটা হলো যে ম্যানেজমেন্ট আর ট্রিটমেন্ট, এটার পার্থক্য বুঝতে চেয়েছে। তো এর মোক্ষম আনসার কিন্তু রিদওয়ান স্যার দিয়েছে। ম্যানেজমেন্ট, ট্রিটমেন্ট অপশনস, ট্রিটমেন্ট আউটলাইন, এগুলো কিন্তু বলে গেছেন। তবু আমি এই বিষয়ে 2-3 মিনিট একটু উল্লেখ করতে চাই। সেটা হলো যে এটা কিন্তু এই ম্যানেজমেন্ট ব্রড জিনিস, ট্রিটমেন্ট হলো অনেক সংক্ষিপ্ত জিনিস, কিন্তু কখনো কখনো কোশ্চেনে কিন্তু এটা এমন না যে সবসময় কোশ্চেনটা টু দি পয়েন্ট হবে, কোশ্চেনেও কিন্তু দুর্বলতা থাকতে পারে। সুতরাং সিনারিও দেখেই আমাদের বুঝতে হবে যে কোথা থেকে শুরু করতে হবে। সে ফর এক্সাম্পল, আমরা একটা সিনারিও দিলাম যে একটা 29 years old lady presented with fever for 10 days, initially increasing day by day, now it has become continuous. She has developed loose motion for the last 2 days.
and ittadi, the scenario is highly suggestive of typhoid fever. And finally, he asked that, how will you treat the patient? এখানে কিন্তু শুধু ট্রিটমেন্ট এই মেডিসিন গুলো লিখলেই হবে না, এখানে কিন্তু এই হিস্ট্রি, তারপরে ফিজিক্যাল এক্সামিনেশনের এক্সপেক্টেড ফাইন্ডিংস, তারপরে হচ্ছে ইনভেস্টিগেশন ল্যাব কি পাঠাবো, তারপরে পসিবল ট্রিটমেন্ট কি দিব, সবই কিন্তু লিখতে হবে। এই জন্য সিনারিওটাই হলো আসল। ওয়ার্ডিং অনেক সময় কিন্তু মিস্টেক হইতে পারে, যেমন সবকিছু বলে দিল যে দিস ইয়াং লেডি উইথ 8 days fever has laboratory confirmed typhoid fever. How will you manage the case? এখানে কিন্তু আর হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন এইসব আর ইনক্লুড করতে হবে না। সুতরাং রিদওয়ান স্যার যেটা বলছেন সেটা হলো গ্রামাটিক্যালি, সায়েন্টিফিক্যালি হাইলি কারেক্ট, কিন্তু সিনারিও উইল ডিকটেট ইউ হোয়ার টু স্টার্ট। এটা কনফার্ম কেস যেখানে বলা হচ্ছে সেখানে কিন্তু আর হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন, ফার্দার ল্যাবরেটরি ইনভেস্টিগেশন এগুলোর দরকার নাই। হ্যাঁ, দরকার হতে পারে দুই একটা সাপোর্টিভ, যে তার লুজ মোশন হচ্ছে 3 দিন, তাহলে আমি দেখবো যে তার ইলেকট্রোলাইট কেমন আছে, সেগুলো মেকআপ করতে হবে কিনা। বাট ইউজুয়ালি এগুলো আর দরকার নেই, ডিরেক্টলি তার ট্রিটমেন্টটাই ডিসক্রাইব করতে হবে যে আমরা সাপোর্টিভ ট্রিটমেন্ট দিব এন্ড স্পেসিফিক ট্রিটমেন্ট দিব। সো আমার এইটুকু একটু মনে হলো যে বলা দরকার। থ্যাংক ইউ ভেরি মাচ ফর পেশেন্ট হিয়ারিং। থ্যাংক ইউ স্যার। প্রফেসর রফিক ভাই, আপনি যে কথাটা বললেন কারেক্ট, ইউ আর কারেক্ট, কিন্তু আমি মনে করি ক্যান্ডিডেটরা যখন এরকম প্রশ্ন পাবে, ম্যানেজমেন্ট, ট্রিটমেন্ট, আমি মনে করি প্রশ্নকর্তা, মডারেটর যদি মনে করেন গ্রামাটিক্যালি ভুল করেছে, সেই ভুলটা ক্যান্ডিডেট বোঝার দরকার নাই, ক্যান্ডিডেট যেটা পাবে সেটাই লিখবে আমি মনে করি। কারণ ওই মুহূর্তে চিন্তা করে আবার পাজল হওয়ার কোনো দরকার নেই, ডিরেকশন প্রশ্নতে যেটা আছে সেটাই দিবে। না না, সেটা আমি মনে করি ট্রিটমেন্ট দেখলে ট্রিটমেন্টটাকে হাইলাইট করবে, ম্যানেজমেন্ট অংশকে খুব শর্টলি দুই একটা কথা বলতে পারে, আর ম্যানেজমেন্ট দিলে তো ম্যানেজমেন্ট। কিন্তু এখন মডারেটর মনে করেন যে গ্রামাটিক্যাল মিস্টেক করছে, এইটা এক্সামিনিকে বোঝার দরকার নাই। কারণ হলো ওই মুহূর্তে এই ধরনের ইয়ে থাকলে তার পাজল হয়ে যাবে, আচ্ছা ঠিক আছে, আগে থেকে পাজল হয়ে যাবে যে গ্রামাটিক্যাল মিস্টেক আছে কিনা, সেটা আবার ক্যালকুলেশন করি। এত ক্যালকুলেশন ওই শর্ট টাইমের মধ্যে করা সম্ভব কি? না না, ক্যালকুলেশনের কথা বলছি না, না তো চিন্তা করা মিস্টেক হবে না এটা শিওর থাকতে পারি আমরা, ওটাই ধরে নেব। সো হোয়াটএভার ডিরেকশন গিভেন টু দ্য কোশ্চেন, ক্যান্ডিডেট শুড ফলো। কোশ্চেন করেন অনেক সিনিয়র ম্যাচিউর টিচার, এবং সেটা আবার মডারেট করেন 2-3 জন 4 জন, সুতরাং এই ধরনের মিস্টেক হওয়ার চান্স নাই। বাট সিনারিওর সাথে এই ম্যানেজমেন্ট না ট্রিটমেন্ট সেটার অবশ্যই মিল থাকবে। আমার মনে হয় যে ক্যান্ডিডেটরা যথেষ্ট ম্যাচিউর, তারা ইনশাআল্লাহ পারবে। আমাদের সময় আমরা যতটুকু ম্যাচিউর ছিলাম তার চেয়ে এখন ম্যাচুরিটি অনেক বেশি আমি মনে করি আমাদের ক্যান্ডিডেট। তা তো অবশ্যই, অ্যাটলিস্ট থিওরিটিক্যালি তারা বিশ্বের সব তথ্য পাচ্ছে। আমরা যেটার জন্য মহাখালী যাইতাম, কলেরা হাসপাতাল 2-3টা লাইব্রেরি খুঁজে 1 মাস পরে পাইতাম, সেটা এখন 5 মিনিটেই পাওয়া যায়। সো আর কথা না বাড়িয়ে আমার মনে হয় যে Okay, sir. Thank you, sir. We can see that another professor, Professor Abu Hena Mustafa sir, is present here in our class. Sir, we would like to inform you, sir, that due to illness, Ridwan sir had to discontinue the class, but the discussion is still open as the examinee are here and the exam is knocking at the door. Sir, if possible, sir, we would like to hear some advices or tips from your side. Thank you, sir. Sir, Professor Abu Hena Mustafa sir, can you hear us? Sir, please unmute, sir. Yes, sir. Thank you, sir. I couldn't follow you. Can you repeat, please? Yes, sir. Sir, due to illness, Ridwan sir had to discontinue the class, but the discussion is still going on. And as because, sir, you are here and most of our examinee are present here. So as the exam is knocking, so if possible, sir, you can give us some advices for the upcoming examinee. আচ্ছা, তো এটা তো আসলে সবাই অনেক কথা বলেছেন আর কি। হ্যাঁ,
তো আমার মনে হয় যে একটু মানে ওই যেটা প্রফেসর রফিকুল ইসলাম সাহেব বলেছেন, যেটা মানে টু দি পয়েন্ট আনসারের ব্যাপারটা, এটা অনেকে অতিমাত্রায় লেখে, দেখা হচ্ছে প্রসঙ্গ, যে প্রসঙ্গে প্রশ্নটা করা হচ্ছে ওই প্রসঙ্গ বাদ দিয়ে অনেক কিছু লিখছে আর কি। আর যে প্রসঙ্গটা যেটা উত্তর চাচ্ছে সেক্ষেত্রে দেখা গেলো যে অনেক কম, বেশি কিছু কথা নাই। আমার মনে হয় এইটা বেশি গুরুত্ব দিতে হবে, অত বেশি কথা সবসময় দরকার পড়ে না। তাতে দেখা গেলো যে সময় মেইন পয়েন্ট যেগুলো আছে সেগুলো থেকে বিচ্যুত হয়ে যায়। হ্যাঁ, সেটা মানে একদম টু দি পয়েন্ট আনসার করাই মানে ভালো হয়। অতিরিক্ত কিছু লিখে মানে ইমপ্রেশন তৈরি করা মনে হয় খুব একটা হেল্পফুল হয় না। তো এটা ব্যাপারে সতর্ক থাকবে সবাই, সবার শুভকামনা করছি আর কি।